আমরা হচ্ছে গিয়ে ভেক্টর ক্লাস দিয়ে শুরু করছিলাম। যেহেতু আজকে নতুন দুইজন আসছেন, তো আমি একটু রিক্যাপ করি। প্রিভিয়াস আলোচনা পুরাটা না, জাস্ট অল্প একটু করে রিক্যাপ করি। ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। আমরা ভেক্টর রাশির সংজ্ঞা দিলে বলি যা যে রাশির মান আছে, দিক আছে, তাকে ভেক্টর রাশি। আর আমরা এই কথাগুলো ইউজ করবো না এখন, ঠিক আছে? এবং এই কথাগুলো কেন ইউজ করবো না সেটা একটা বিশাল বক্তব্য গত ক্লাসে আছে। ভিডিও রেকর্ড যখন দিব দেখে নিয়েন। আপাতত খালি এটুকু বলে রাখছি, ভেক্টর রাশি আমি তাদেরকে বলবো যে সকল রাশির মান এবং দিক প্রয়োজন। কেন প্রয়োজন? রাশিগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, সম্পূর্ণভাবে প্রকাশের জন্য। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান এবং দিক প্রয়োজন, এবং যে সকল রাশি ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলে, তাদেরকেই কেবলমাত্র আমরা ভেক্টর রাশি বলবো। ঠিক আছে? তো ভেক্টর রাশির সংজ্ঞা আর আগের মতো আমরা ওই এক লাইনে জাস্ট ছেড়ে দিব এরকম না। এই তিনটা পয়েন্ট আমার অ্যাটলিস্ট, ঠিক আছে? এই কথাগুলো অ্যাজ ইট ইজ লিখবেন, বাকি শুরুতে শেষে ইচ্ছা মতো কথা বানায় লেখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা দুই ভাবে প্রকাশ করি। এক, লিখে। দুই, চিত্র এঁকে। তো যখন আমরা ভেক্টর রাশিকে লিখে প্রকাশ করি, তখন আমরা এরকম ভাবে প্রকাশ করি, ওর একটা তীর চিহ্ন, ঠিক আছে? এবং অনেক সময় একটা মানে বলে থাকে একটা ওয়ার্ড দিয়েও এক্সপ্রেস করা হয়, দুইটা এরকম পয়েন্ট দিয়েও এক্সপ্রেস করা হয়। যখন একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করে তখন আসলে ওই ভেক্টরটার কথা বলা হয়, আর যখন এরকম দুইটা পয়েন্ট দিয়ে এক্সপ্রেস করে তখন সেই ভেক্টরের ধারক রেখার কথা বলা হয়। ধারক রেখা জিনিসটা কি পরের স্লাইডে বলছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, এটা আমি গত ক্লাস নেওয়ার পর মাথায় এসেছে। কোনো কোনো জায়গায় দেখবেন, স্পেশালি ইন্ডিয়ান রাইটারদের বইয়ে, এরকম নিচে একটা দাগ দিয়েও ভেক্টরকে এক্সপ্রেস করে, অথবা কোনো কোনো জায়গায় এরকম উপরে একটা দাগ দিয়েও আপনারা ভেক্টরকে দেখতে পারেন, অথবা কোনো কোনো স্পেশাল কেসে, এটা হচ্ছে গিয়ে মোস্টলি ইউরোপিয়ান বইগুলোতে করে, সেটা হচ্ছে এরকম বোল্ড করে লেখে। কেন? আমি আসলে ওভারল্যাপিং ছাড়া এখানে তো আর উপায় নেই, বাট যখন লেখা হয় বোল্ড হরফে লেখা হয় আর কি, ঠিক আছে? তো এই কথাগুলো এই জন্য বলে দিচ্ছি কারণ পরীক্ষার হলে অনেক সময় কোয়েশ্চেন যখন করে, তখন সরাসরি আপনাকে এরকম প্রচলিত ওয়েতে ভেক্টর প্রকাশ নাও করে দিতে পারে। বুঝতে পারছেন? তো এইগুলাও আসলে আমাদের জন্য ভেক্টর রাশি হিসেবেই চিন্তিত। আর চিত্র এঁকে কিভাবে প্রকাশ করি? চিত্র এঁকে আমরা সরল রেখার মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে? এখন একটা সরল রেখার জন্য মিনিমাম কয়টা বিন্দু দরকার? দুইটা বিন্দু দরকার। সো সিমিলারলি ভেক্টর আঁকার জন্য আপনার এরকম দুইটা বিন্দু লাগবে। ঠিক আছে? ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, সেটাকেই আমরা আসলে বলবো ধারক রেখা বা লাইন অফ সাব। এক্সাম্পল দিয়ে যদি মনে করেন আপনারা বাসা থেকে বের হয়েছে, বের হয়ে আপনার যে গন্তব্যস্থলের দিকে আপনি জার্নি শুরু করবেন, সেই শুরুর মুহূর্তটাতে আপনি বাসার সামনে কোনো একটা এ বিন্দুতে ছিলেন। একটা নির্দিষ্ট সময় আপনার লাগছে সেই এ বিন্দু থেকে সরে মনে করেন বি বিন্দুতে আসতে। তো বি বিন্দুতে আসার পর আমি বলছি না যে আপনি থেমে গেছেন, আমি বলছি বি বিন্দুতে আসার পর আমরা পর্যবেক্ষণ থামিয়ে দিয়েছি। দ্যাট মিনস এর পরে কি হয়েছে আমরা জানি না, দেখি নাই, এই ডেটা আমার কাছে নাই। তো আমার কাছে ঘটনা শুরু হয়েছে টি ইকুয়ালস টু জিরো মুহূর্তে, ঘটনা শেষ হয়েছে টি ইকুয়ালস টু টি সেকেন্ডে। সুতরাং টি ইকুয়ালস টু জিরো মুহূর্তের যেই বিন্দুটা, এটাকে আমরা ওই যে স্মরণের কথায় বললে আদি অবস্থান বলতাম, বি বিন্দুটাকে আমরা কি শেষ অবস্থান বলতাম। সিমিলারলি এই এ বিন্দুকে, যেহেতু এটা জেনারেল ভেক্টরের কথা বলা হচ্ছে, আমরা এটাকে আদি বিন্দু নাম দিব। ঠিক আছে? অথবা খাঁটি বাংলায় কখনো কখনো আপনারা পাদবিন্দু এই নামটাও পড়তে পারেন বা পাইতে পারেন। আর বি বিন্দু যেটা হবে, বি বিন্দুটা হচ্ছে আমাদের জন্য কি শেষ বিন্দু অথবা শীর্ষবিন্দু, দুইটা নামেই আসলে ডাকা হয়। ঠিক আছে? তো ধারক রেখা কাকে বলবো? যে সরল রেখা ভেক্টর রাশিকে ধারণ করে তাকে ধারক রেখা বলে, বা কোনো একটি ভেক্টরের আদিবিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোজক সরল রেখাকে ওই ভেক্টরের ধারক রেখা বলে। যদি আমরা বলি এ থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা আছে সেটা আসলে পি ভেক্টর, আমরা তাহলে বলতে পারি ভেক্টর পি ইজ ইকুয়ালস টু ভেক্টর এ বি। অর্থাৎ পি ভেক্টরের ধারক রেখা হলো এ বি ভেক্টর। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আচ্ছা, এখন এর পরে, এর পরবর্তীতে
আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর যোগের সূত্র আসলে কারা। কারণ আমরা ভেক্টর রাশির সংজ্ঞায় বলেছি যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলবে তারাই ভেক্টর রাশি, এবং এটাকে আপনারা মাথায় রাখবেন লিটমাস টেস্ট হিসেবে। এটা নিশ্চয়ই কেমিস্ট্রিতে পড়ছেন। লিটমাস টেস্ট দিয়ে আমরা হচ্ছে গিয়ে অ্যাসিড এবং বেইজ আলাদা করি। সিমিলারলি একটা রাশি ভেক্টর নাকি ভেক্টর না বোঝার জন্য আপনারা কি ভেক্টর যোগের সূত্র, এই লিটমাস টেস্ট যে রাশির কথা বলা হচ্ছে তারা কি ভেক্টর যোগের সূত্র মানে নাকি মানে। সো এটা জানার জন্য আমাকে আগে জানতে হবে যে আসলে ভেক্টর যোগের সূত্র বলতে আমরা কাকে বুঝি বা কি বুঝি, রাইট? আচ্ছা, তো প্রথমে আমরা যদি একটা এক্সাম্পল এরকম চিন্তা করি, এটাও বোধহয় গত ক্লাসে ত্রিভুজ সূত্র দেখিয়েছিলাম তাই না? তাও একটু রিক্যাপ করি। আপনারা হয়তো বা অলরেডি 9-এর চ্যাপ্টার 12-এ পড়ে এসেছেন, 9-10 হায়ার ম্যাথস চ্যাপ্টার 12। তো স্টিল আমরা একটু রিক্যাপ করি, বলছি মনে করেন এ বিন্দু থেকে t=0 মুহূর্তে আপনারা গতিশীল হয়েছিলেন। এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত আসতে আপনার একটা নির্দিষ্ট সময় লেগেছে, এবং বলছি এইটুকু সময়ের মধ্যে আপনি পি ভেক্টর মানে অতিক্রম করেছেন বা পি ভেক্টরটা ক্রিয়াশীল ছিল। বি বিন্দুতে আপনার পি ভেক্টরের ক্রিয়া শেষ হয়ে গেছে, শেষ বিন্দুতে এসেছি মানে বি ভেক্টর মানে পি ভেক্টরটার আর অস্তিত্ব ওখানে এরপরে নাই, ওইখান পর্যন্তই। এরপর আপনারা কি করলেন, আপনারা ধরেন লেফট হ্যান্ড সাইডে একটা টার্ন নিলেন, ঠিক আছে? টার্ন নিয়ে আপনারা সি বিন্দুর দিকে গেলেন, এবং সি বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, এটাকে আমরা বললাম মনে করেন কিউ ভেক্টর। তাহলে ধারক রেখার সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ভেক্টর পি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য এ বি, ভেক্টর কিউ ইকুয়ালস টু আমাদের জন্য কি বিসি। এখন যদি আমরা জিজ্ঞেস করি আপনার শুরু করছেন কোত্থেকে, শেষ করছেন, তাহলে আপনার পুরো যে ঘটনাটা ঘটিয়েছেন তার ফলাফল কি? আপনি এ থেকে সিতে এসেছেন। তো এই এ থেকে সি পর্যন্ত যে ভেক্টর সেটাকে আমরা বলছি কি আর। এই আর ভেক্টরের একটা নাম আছে, কি জানেন? লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর। তো আমরা যদি এখানে ওই গাণিতিক সূত্রটা লিখি, আমরা লিখব ভেক্টর এ বি প্লাস ভেক্টর বি সি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসসি। এই এসি ভেক্টরের নামটা হচ্ছে লব্ধি ভেক্টর, ঠিক আছে? এ বি আর বিসি কে কি বলবো আমরা? সাবাস, থ্যাংক ইউ, উপাংশ ভেক্টর। উপাংশের ইংরেজিটা কি জানেন? অনেক সময় ইংরেজি টার্মগুলো কাজে আসে তাই লিখে দিচ্ছি। উপাংশ মানে হচ্ছে কম্পোনেন্ট, আর লব্ধি মানে হচ্ছে রেজাল্ট্যান্ট, ঠিক আছে? তো এই যে পুরো ঘটনাটা, পুরো শেপটা এর সাহায্যে নিয়ে আমরা বলেছি ত্রিভুজের সাহায্য নিয়ে, তাই এটাকে আমরা বলি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবং ত্রিভুজ সূত্রের বিবৃতিটা বোধহয় গত ক্লাসে লিখে দিয়েছিলাম না? যদি না লিখিয়ে দিই তাহলে এখন একটু লেখেন কষ্ট করে। একটি যদি একটি ত্রিভুজের যদি একটি ত্রিভুজের আমাদের চিত্রের উদাহরণে সেই ত্রিভুজটা হচ্ছে এবিসি, রাইট? যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে, দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে মানে, দিকে এবং ক্রমে, যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে মানে, দিকে এবং ক্রমে প্রকাশ করা হয়, তাহলে মানে দিকে এবং ক্রমে প্রকাশ করা হয় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক প্রকাশ করবে। লব্ধির মান ও দিক
একটু যদি স্লাইডে দেখেন আমি কিছু পয়েন্ট লিখেছি। অবশ্যই অবশ্যই ত্রিভুজ সূত্রের বিবৃতিতে এই লাইনগুলো বাদ দিলে চলবে না। প্রথমত দুটি সন্নিহিত বাহু বরাবর বলতেই হবে, ঠিক আছে, কারণ এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু বরাবর নেই আমি এবি এর পরে বিসি ইট হ্যাজ টু বি কানেক্টেড, সিরিজ কানেকশনের মতো রাখতে হবে, রাইট? তারপর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে, এই কথাটা বিবৃতিতে বাদ দিলে চলবে না, কারণ যদি আপনার একই জাতীয় ভেক্টর রাশি না হয় আপনি তো যোগ করতে পারবেন না। ভৌত রাশি এবং তার পরিমাপ চ্যাপ্টার 9-10 পড়ে এসেছিলেন না, মাত্রা সমীকরণ দ্বারা উভয় পক্ষের, একটা সমীকরণের উভয় পক্ষের প্রত্যেকটা পদের মাত্রা এক হইতে হয়, একই রকম হইতে হয়, তাছাড়া আসলে সমীকরণ হয় না। তো যদি একই জাতীয় রাশি না হয় তাহলে তো প্রতিটি পদের মাত্রা একরকম হবে না, হবে? তো আমরা ওইটাকে সমীকরণও বলতে পারবো না। বুঝতে পেরেছি? তো ওইটার জাস্টিফিকেশন হচ্ছে এই লাইনটা লিখতেই হবে। তারপর কি করছে, মানে, দিকে এবং ক্রমে প্রকাশ করা হয়েছে। এই কথাটা কেন বলা হয়েছে? কারণ আমাদের এই বিবৃতি অনুযায়ী যদি আমরা এই লাইনটাকে ফোকাস করি, আমাদের জন্য কি আসছে, ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর আর, কারেক্ট? আমরা যে বর্ণনা ইউজ করছি, আপনি যদি আগে এ বি রাস্তা ক্রস না করেন, দ্যাট ইজ পি রাস্তা ক্রস না করেন, আপনার সামনে কিন্তু কখনোই এই কিউ রাস্তাটা আসবে না, আসবে? ইটস লাইক গেমের লেভেল আপ হওয়া। পি ভেক্টর শেষ হয়েছে, তারপর আপনি কিউ ভেক্টরটা, কিউ আগে আসতে পারবে না, পি পরে যেতে পারবে না। ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র থেকে যদি আমরা বের হয়ে বহুভুজ সূত্রে যাই, তখনও এরকম একটা ব্যাপার থাকবে, সামান্তরিক ব্যাপার থাকবে না, দেখাবো আমি আজকে ওইগুলা। বাট এইটুকু বোঝাতে পেরেছি যে ত্রিভুজ সূত্র নিয়ে যখন কাজ করছি, পি এর পরে কিউ আসতে হবে, আগে পি আসতে হবে, শেষ হইতে হবে, তারপর কিউ শুরু। এবং তার প্রুফ কি, আপনারা এই বিবৃতিটা একটু দেখেন, সমীকরণের লেফট হ্যান্ড সাইডে এ বি যেখানে শেষ হয়েছে, বিসি দ্বিতীয় ভেক্টর সেখান থেকে শুরু হয়েছে না? বি কি আমার জন্য কমন পয়েন্ট না? বুঝাইতে পারছি? সো দ্যাট অ্যাকচুয়ালি সিগনিফাইজ যে এখানে এমন একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট আপনাকে নির্দিষ্ট করে দিচ্ছে কে আগে আসছে কে পরে আসছে। বি পয়েন্টের দিকে তাকান, যেহেতু এ বি এর শেষে বি এবং বিসি এর শুরুতে বি, আপনি দেখেই বুঝতেছেন এ বি ভেক্টরটা আপনার দুনিয়াতে আগে আসছে, বিসি ভেক্টরটা পরে আসছে। বি আপনাকে সেই প্যাটার্নটা বুঝাই দিচ্ছে, এবং বিটাকে বাদ দিলে বাকি দুইটা পয়েন্ট কে থাকে, এ আর সি। এটা একদম শুরুর পয়েন্ট, সিটা একদম আপনার লব্ধি যেটা, সেটা কোন প্যাটার্ন মেনে হয়েছে, শুরু থেকে ভেক্টরের দিকে, এটাই হয় না, আদি থেকে শেষ। ডু ইউ সি প্যাটার্নটা বুঝাতে পারছি? তো এই হচ্ছে ত্রিভুজের প্যাটার্ন। ওকে, তো দিস ইজ ওয়াই আমার সন্নিহিত বাহু, একই জাতীয় ভেক্টর রাশি, মানে দিকে ক্রমে, এই কথাগুলো বাদ দেওয়া যাবে না। আবার ওই যে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, কথাটার অর্থ কি, এ থেকে বি, বি থেকে সি, এটা একটা সাইক্লিক অর্ডারে যেতেছে না? দেখেন, মানে দেখে মনে হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে? তাহলে সেই অনুযায়ী তৃতীয় বাহুটার নাম সি থেকে এ তে আসা উচিত। তো তৃতীয় বাহুটাকে আমাদের এই সমীকরণে আমরা এ থেকে এ বলছি। তো সি এর অপোজিট সিকোয়েন্স বা বিপরীত ক্রম ধারণ করেছে তৃতীয় বাহুটা লব্ধি প্রকাশের জন্য, দ্যাটস ওয়াই এই তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, এই কথাটিও আমরা পার ও ক্লিয়ার করতে পারছি। ত্রিভুজ সূত্রের সম্পূর্ণ প্যাটার্নটা বোঝাতে পারছি। এখন এটা মাথায় রাখবেন, এই ত্রিভুজ সূত্রটা হচ্ছে দ্য মোস্ট বেসিক অ্যাডিশন ল, সব থেকে সিম্পল ভেক্টর যোগের সূত্র। কেন? একটা যোগের জন্য মিনিমাম দুইটা রাশি দরকার। এখানে আমরা কয়টা ভেক্টর যোগ করছি? দুইটাই ভেক্টর যোগ। তো প্রশ্ন হচ্ছে, সবসময় তো দুইটা ভেক্টর থাকবে না, 10টা 21টা 50টা ভেক্টর আমাকে যোগ করতে হইতে পারে, পারে না? এরকম কেস আসতে পারে না? তো যদি এখন এন সংখ্যক ভেক্টর যোগ করতে বলে, তখন আবার ত্রিভুজ সূত্র খাটবে। তখন আমাকে যেই সূত্রে যেতে হবে, সেই সূত্রের নামটা কি বলতে পারেন কেউ? বহুভুজের সূত্র, দ্য ল অফ পলিগন, দ্য ল অফ পলিগন, ঠিক আছে? বহুভুজের সূত্রটা কি? আবার আগের উদাহরণে ফেরত আসি, আপনি একটু আগে দুইটা রাস্তা হাঁটছেন না, এখন মনে করেন আপনাকে আমরা চারটা রাস্তা দিব হাঁটার জন্য। তো ধরে নেন আপনি শুরু করছেন এই এ থেকে বি পর্যন্ত এসে, এ থেকে বি পর্যন্ত এসে আপনি দেখলেন রাস্তাটা তারপর এরকম বি থেকে সি এর দিকে টার্ন নিয়েছে, ঠিক আছে? এরপর দেখলেন সেই রাস্তাটা আবার সি থেকে ডি এর দিকে টার্ন নিয়েছে, এবং ফাইনালি আপনি দেখলেন রাস্তা ডি থেকে ই এর দিকে টার্ন নিয়েছে, এবং আপনি ই তে আসার পর আমাদের কাছে আর কোনো ডেটা নাই। তাহলে আমরা কি বুঝতেছি, আপনি কোত্থেকে কোথায় আসছেন? এ থেকে ই তে আসছেন। তো আপনার লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে এ থেকে ই। কিন্তু এই এ থেকে ই পর্যন্ত যাওয়ার জন্য আপনি কয়টা রাস্তা অতিক্রম করছেন?
4টা। কি কি? প্রথমে এ থেকে বি, তারপর বি থেকে সি, তারপর সি থেকে ডি, অ্যান্ড তারপর, এবং খেয়াল করে দেখেন এইখানে যোগটা করার সময় ত্রিভুজ সূত্র আমাকে যে প্যাটার্ন শিখাইছে, যে ফার্স্ট ভেক্টরটা যেখানে শেষ হবে সেখান থেকে দ্বিতীয় ভেক্টরটা শুরু করব, আমরা এক্সাক্ট এই প্যাটার্নেই কাজ করছি, যে প্রথম রাস্তা শেষ হওয়ার পরে আপনি দ্বিতীয় রাস্তা পাচ্ছেন, দ্বিতীয় লেভেল ক্রস করার পরে আপনি তৃতীয় লেভেল পাচ্ছেন, এবং তৃতীয় লেভেল শেষ করার পরে আপনি আপনার ফাইনাল লেভেল বা ফোর্থ লেয়ারটা পাচ্ছেন, রাইট? অ্যাজ আ রেজাল্ট প্রথমটার প্রথম থেকে শেষটার শেষ পর্যন্ত, এই যে প্রথমটার প্রথম থেকে শেষটার শেষ পর্যন্ত আপনার রেজাল্টেন্ট আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওই যে এ বি বিসি কমন পয়েন্ট আছে, আদি আর শেষ, আবার সি বিসি আর সিডি কমন পয়েন্ট আছে, আবার ডি সিডি এবং ডি কমন পয়েন্ট আছে, প্যাটার্ন সেম আছে, জাস্ট রাস্তা বাড়াইছি, আর কোনো চেঞ্জ হয়েছে? এটাই হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র আপনাকে কি দেয়? আপনাকে এন সংখ্যক ভেক্টর যোগ করার সুযোগ দেয়, এবং এন সংখ্যক ভেক্টর যোগ করার পর ফলাফল বের করার জন্য বা রেজাল্টেন্ট বের করার জন্য আপনাকে n+1 সংখ্যক বাহু বিশিষ্ট ভুজ, ওই বহুভুজ নিয়ে চিন্তা করতে হয়। যেমন এখানে আপনি 4টা ভেক্টর যোগ করছেন, তাহলে পঞ্চভুজ দিয়ে আপনার পুরো সিস্টেমটাকে ডেভেলপ করতে। প্যাটার্নটা ধরাতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এবং একটা মজার জিনিস দেখেন, আপনারা চাইলে এখানে ত্রিভুজ সূত্র ইন্ট্রোডিউস করতে পারেন। কিভাবে? এই এ থেকে বি আর বি থেকে সি এর পরবর্তীতে যদি আমরা চিন্তা না করি, জাস্ট যদি এই দুইটাই যোগ করি, তাহলে তাদের লব্ধি কোথা থেকে আসে? এ থেকে সি পর্যন্ত আসে না? তো আমরা যদি এখন বলি যে এই লব্ধিটা তাহলে হচ্ছে এ থেকে সি, তাহলে এ থেকে সি আসার পর আমার তো এই এ বি আর বি সির বা ভ্যালু নাই, আছে? তাহলে আমি এখন আবার বলবো এ থেকে সি এবং সি থেকে ডি এই দুইটাকে আবার যোগ করে আমি নতুন ত্রিভুজ পাই না একটা? তৃতীয় বাহুটা কি হবে? এ থেকে ডি, রাইট? তো এ থেকে ডি তে আমি একটা নতুন বাহু পেয়ে ফেললাম, এবং ফাইনালি আপনি যদি এ ডি আর ডিই যোগ করেন, ফাইনালি আপনি তাহলে কোনটা পাবেন? এই যে এডি প্লাস ডি ইকুয়ালস টু এই, রাইট? তো ত্রিভুজ সূত্রটাকে 3বার এক্সপ্যান্ড করে আমি বহুভুজ সূত্র পাইতেছি। বাট কেন আমরা বহুভুজ সূত্র নিয়ে কথা বলি, ত্রিভুজ সূত্রতেই পড়ে থাকি নাই? কারণ একই অপারেশন 3বার করার থেকে ইট ক্যান বি আ নিউ অপারেশন দ্যাটস মোর সিম্পলার। একবারে একটানে আপনি 4টা বাহু শেষে এ থেকে এই পর্যন্ত, বারবার বারবার করে স্টেপ বাড়ায় তো আসলে এফিসিয়েন্সি কমলো। ব্যাপারটা বুঝতে পারছি? দিস ইজ ওয়াই আমরা এটাকে বহুভুজ সূত্র হিসেবে নাম দিব। কোনো কনফিউশন আছে? বাট এখানেও আমার একই জাতীয় ভেক্টর রাশি কথাটা থাকতে হবে। আর যেহেতু বহুভুজ, তার মানে এখানে এক, মানে ত্রিভুজ বলবো না, একটি বহুভুজের সন্নিহিত বাহুসমূহ বরাবর আমরা উপাংশ ভেক্টর গুলোকে, একটু আগে 2টা ভেক্টর বলতে পারছি, এবার যেহেতু নির্দিষ্ট না, আমরা বলবো উপাংশ ভেক্টর গুলোকে কি করছি, একটা বহুভুজের সন্নিহিত বাহু বরাবর মানে দিকে এবং ক্রমে, এখানে কিন্তু ক্রম লুজ করি নাই, প্রত্যেকটা শেষ হওয়ার পরে নতুনটা শুরু করছি, রাইট? তো দ্যাট ইজ বাই ওই কথাটা থাকবে, এবং তারপর বহুভুজের সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান অধিক। বুঝতে পারছি? তপন স্যারের বই যদি খুলেন তাহলে দেখবেন ওখানে ভেক্টর যোগের সাধারণ সূত্র বলে একটা ব্যাপার বলছে। সাধারণ সূত্রেরই 2টা ভার্সন, একটা ত্রিভুজ সূত্র আর একটা বহুভুজ সূত্র। সাধারণ সূত্র হচ্ছে আপনার কাছে ভেক্টরের উপাংশ আছে, উপাংশগুলোকে আপনি এমন ভাবে সাজাবেন যেন প্রথমটার শেষে দ্বিতীয়টা শুরু, দ্বিতীয়টার শেষে তৃতীয়টা শুরু, এরকম করে চলতে চলতে প্রথমটার প্রথম থেকে শেষটার শেষ পর্যন্ত আপনার লব্ধি হবে। এটাই সাধারণ সূত্র। ঠিক আছে, কোনো কোনো বইয়ে সাধারণ সূত্র আছে, কোনো কোনো বইয়ে সাধারণ সূত্র কথাটা নাই। বাট আসলে এই 2টা জিনিস বুঝলে সাধারণ সূত্রকে নতুন করে আর আসলে না দেখলেও চলে। আইডিয়াটা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এরকম দিতে পারে যে বহুভুজ সূত্রকে কি করে ত্রিভুজ সূত্র দ্বারা প্রমাণ করা যায়। এই চিত্রটা আঁকাবেন, তারপর ওই যে এই এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, এসি প্লাস সিডি ইকুয়ালস টু এডি, এডি প্লাস ডি প্লাস ইকুয়ালস টু এই লিখে দিলেই আপনার মানে হয়ে যাবে, এইটাকে সাজায় লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছি? ও, আপনাদেরকে আমি রেফারেন্স বইয়ের কথা মনে হয় বলি নাই গতকাল, আজকে বলে দিচ্ছি। বাজারে অনেক রেফারেন্স বই আছে, যে কোনো একটা বা 2টা ফলো করলে হবে। 2টা ফলো করা ভালো। 2টা ফলো করা এই জন্য ভালো কারণ আপনার তখন 2টা পার্সপেক্টিভ থেকে, 2জন রাইটারের দিক থেকে আপনি জিনিসটা পড়তেছেন, মোর ইনফরমেশন আপনার কাছে আসতেছে। ঠিক আছে, 2 এর অধিকে যাওয়াটা আবার সমস্যা, কারণ এত সময় আপনি পাবেন না। বই কিনে তখন ওই যে খালি ওই বছর শেষে বিক্রি করার জন্য কাগজ বলা ভালো হবে। তো প্রথম বই আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি, ইউ ক্যান ডিসঅ্যাগ্রি উইথ মি, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইটা খুবই সুন্দর, কম্পারেটিভলি বাকি বইগুলোর তুলনায় ভুল কম।
ভুল নাই তা বলছে না, কিন্তু ভুল কম। আর দ্বিতীয়ত হচ্ছে সেলুসারের একটা বই আছে, যেটা লেকচার পাবলিকেশনের বই, ঠিক আছে? তো এই দুইটা বই আপনারা ফলো করতে পারেন। ইসাক স্যার একটা আইডিয়াল পাবলিকেশনের নীল কালারের মলাট, আর সেলুসারের বইটা একটু সাদা নীল টাইপের মলাট। ফার্স্ট পেপার নর্মালি নীল কালারের মলাটেই করে, আই ডোন্ট নো কেন। কেউ একজন, ও তপন স্যারের ফার্স্ট পেপারের বই নীল কালারের, এই জন্য বাকি সবাই ফার্স্ট পেপার নীল কালার। আর সেকেন্ড পেপার তপন স্যারেরটা হচ্ছে গিয়ে লাল কালার, ইসাক স্যারেরটা সবুজ কালার, সেলু স্যারেরটাও লাল কালার, লাল মানে একটু পিঙ্কিশ লাল আর কি। ওরা একটু হচ্ছে গিয়ে পশ রাখার ট্রাই করছে। লেকচার পাবলিকেশন তো টাকা পয়সা বেশি, সো ধরেন পশ কালার ছাপাইতে পারে। আর লেকচার পাবলিকেশনের বইটা দেখতে সুন্দর আছে, ভিতরে ভিতরে একটু কালার পেজ আছে, বুঝছেন? মানে একঘেয়েমি লাগবে না। ইসাক স্যারের বই আর তপন স্যারের বই দেখবেন সব কালো, ভিতরে কালো ছাড়া কিছু নাই, কিন্তু সেলু স্যারের বইয়ের মধ্যে একটা এই ব্যাপার আছে। এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম, এই বইগুলোর পাশাপাশি আপনারা অনেক গাইডস আছে বাজারে, প্রশ্ন ব্যাংক আছে, হাবিজাবি, জয়কলি, ময়কলি, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক এখন বাইরে কিনতে পাওয়া যায়। এগুলো কিনে রাখতে পারেন আপনার নিজের সুবিধার জন্য, ঠিক আছে? কিন্তু যেখান থেকেই আপনি পড়েন না কেন, উত্তর একটারও ট্রাস্ট করবেন, প্রশ্নে ভুল আছে। তপন স্যারের বইয়ে বোর্ড পরীক্ষার অঙ্কের উত্তর ঠিক আছে, কিন্তু অঙ্কের প্রসেসে ভুল আছে, বিশাল বড় ভুল আছে। ওটা করলে বোর্ডে, স্কুলে, কলেজে সব জায়গায় গাইটা জিরো দিয়ে দিবে। ওই জন্য বইটা আপনারা ফলো করবেন টপিকের নামের জন্য, টপিকের ব্যাখ্যার জন্য, থিওরির জন্য, ঠিক আছে? ইনফ্যাক্ট অনেক জায়গায় থিওরির মধ্যেও বেশ কিছু মিসকনসেপশন আছে, ভুল আছে। এটা কারণটাও আমি বলি, এই বইগুলো সাধারণত বাইরের কোনো একটা বইয়ের ট্রান্সলেশন আকারে করা হয়েছে, ঠিক আছে? তো তখন দেখা যায় যে ট্রান্সলেশনে লস্ট ইন ট্রান্সলেশন বলে একটা ব্যাপার আছে, যে ট্রান্সলেট করলে পুরা জিনিসটা কিন্তু আসলে উঠে আসে না, যে এটা ওইখানে মিন করতে চাইছে। যদি তাও, মাই গড, সকালে একটা ভাঙছি। এনিওয়েজ, বলতেছিলাম বলেন তো, ট্রান্সলেশন, হ্যাঁ, তো ট্রান্সলেশন এরকম অনেক কিছু এদিক সেদিক হয় আর কি, বুঝছেন? আর অঙ্কের সিস্টেমের মধ্যেও ধরেন কিছু কিছু ব্যাপার আছে যে আসলে আনাড়ি হাতে সলভ হলে, বা হয়তো বা ওনারা জানেন না যে এটা আসলে সলভ করার ওয়ে না, যে কোনো কারণেই হোক, মানুষের অনেক রকম সীমাবদ্ধতা থাকে। আমি বলছি না যে ওনারা পারেন না, এটা ওনারা যদি ঠিক মতো ফোকাস করতেন হয়তো বা ওনারা শুধরাইতে পারতেন, বাট এত বড় বড় কাজ থাকে ওনাদের, আসলে সুযোগ হয় না, সত্যি কথা বলতে। তো এই জন্য বলতেছি ওইগুলোকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না। এখন তো চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, ওদেরকে একবার ধরে জাস্ট আপনি যদি ছবি তুলে দেন, ও আপনাদের পুরো ডিটেইল পয়েন্ট টু পয়েন্ট সলিউশন করে দিবে। আর যদি ওইটাও না হয়, আমি তো আছি ইনশাল্লাহ। ওই যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবেন, ওইখানে আমি একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব, আমার ছোট একটা ফেসবুক গ্রুপ আছে। ওইখানে যদি নিজের নাম দিয়ে পোস্ট করতে ইচ্ছা না করে, অ্যানোনিমাস পোস্ট করবেন, অ্যানোনিমাস পোস্ট অন করা আছে। মানে হোয়াটসঅ্যাপে প্রবলেম দিলে সমস্যা কি, আমার হোয়াটসঅ্যাপের মিডিয়া ভারী হয়ে যায়। তো ধরেন কোনো কারণে আমি ক্লিনার অ্যাপ চালাইছি, 2 দিন পর পুরো হোয়াটসঅ্যাপের সব মিডিয়া গায়েব করে ফেলছে, কারণ মোস্টলি সবাই স্ক্রিনশট চালাচালি করে হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে, রাইট? আমি এই জন্য ওটা ক্লিনের মধ্যে দিয়ে রাখি। তো আপনি প্রবলেম দিয়ে রাখছেন, ওটা ক্লিনও হয়ে গেছে, আমি জানিও না যে আপনি প্রবলেম দিয়ে রাখছেন ওইটার জন্য। এনিওয়েজ, ওটা পরে বলবো, হ্যাঁ? তো যেটা বলছিলাম, যে এরকম প্রবলেম হলে আমার সামনে নিয়ে আসবে, যে ভাইয়া এটা একটু সলভ করে দেন, বা এই অঙ্কটা প্রবলেম ঠিক আছে কিনা। আর আমি তো অঙ্ক ইনশাল্লাহ করাবোই, ঠিক আছে? তখন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ, আশা করি, যে এই সলিউশনটা ঠিক আছে নাকি ভুল আছে। যেটা বললাম, বই, গাইড, এগুলোর প্রবলেমের সলিউশন জীবনও বিশ্বাস করবেন। টেস্ট পেপার করে শিক্ষা হয়েছে না? টেস্ট পেপার তো দেখছেন। তো টেস্ট পেপারে যদি এই অবস্থা হয়, তাহলে, কারণ একটা পাবলিকেশনের সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে টেস্ট পেপার, ওরা যদি ওইখানেই এত গরমিল করে রাখে, তাহলে বাকিগুলোতে তো সমস্যা হবেই। এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা আমরা বুঝতে পারছি না? ওকে, একটা অঙ্ক, এটা বোধহয় গত ক্লাসে আপনাদেরকে করাইছিলাম, তাই না? এই অঙ্কটা তাহলে এখন আর না করাই, আপনারা অঙ্কটা একটু তুলে নিবেন, ঠিক আছে? খুব একটা কঠিন কিছু আছে, তাও করাই দিই, যেহেতু আসছে। না করাইলে আবার কেমন লাগে, আমারই খুঁতখুত লাগবে। নতুন আসছেন 2 জন, কিন্তু এর পরের দিন যদি আবার নতুন কেউ আসে, তখন আমি আবার সেম জিনিস রিপিট করতে পারবো না। কারণ আপনাদের 4 জনের গুরু দায়িত্ব হচ্ছে ওদেরকে শিখাই দেওয়া। আর ক্লাস তো রেকর্ড থাকবেই, বাট স্টিল ওদেরকে আপনারা বাধ্য করবেন, এই রেকর্ড দেখ। ওই যে যেমন সানিয়া আজকে আসে নাই, সানিয়ারে দেখাইতে হবে। আবার এদের 2জনকে আপনাদের দায়িত্ব হচ্ছে গত দিনের রেকর্ড যখন আমি দিয়ে দিব গ্রুপে, ওদের 2জন যেন দেখে। অবশ্য আমি তো পরের ক্লাস থেকে একটা করে ডেইলি এক্সাম নিবই। ওই এক্সাম, প্রত্যেক দিন ডেইলি এক্সামের ইয়ে থাকবে, সিলেবাস থাকবে আগের ক্লাসে যতটুকু পর্যন্ত পড়িয়েছি ওর মধ্যে, ঠিক আছে? আশা করি এই সপ্তাহের মধ্যে বই, শুনেন, বই যদি কিনতে না পারেন এই মুহূর্তে, অনলাইনে না বেশ কয়েকটা সাইট আছে যেখানে আপনি ফ্রিতে বই ডাউনলোড করতে পারবেন। মানে যদিও সাইটগুলো নিয়ে বলা ঠিক না, বিকজ ইউনো, মানে পাইরেসির মধ্যে চলে যায়, বাট এ পাঠশালা বলে বোধহয় একটা আছে। হ্যাঁ,
pathshala.com একটা আছে আর কি, ওদের অনলাইন লাইব্রেরি বলে একটা জায়গা আছে, এইখানে বিশাল বই টই আছে। ও আচ্ছা, আরেকটা আছে মূলবই.com মনে হয়, দেখি তো মূলবই.com এখানে অন আছে নাকি। মানে এগুলাতে ওদের বইয়ের পিডিএফ আছে, বুঝছেন, এই বইগুলো পিডিএফ আছে। সো আপাতত নতুন মানে ভার্সন বই কেনার আগ পর্যন্ত পিডিএফ তো এনাফ, মানে মোবাইলে থাকলেই হয়েছে। বা এই যে www.mulboy.com আছে 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 আছে, এই যে একটু আপাতত নেটটা ঝামেলা করতেছে, ঠিক আছে, এখানে নিতে পারতাম, আমি এরকম কেন করলাম বুঝলাম না। মাঝে মধ্যে না মাথা কাজ করে না। যাই হোক, তো এই যে দাঁড়ান, সেকেন্ড পেপার ফিজিক্স প্রথম পত্র আছে, এটা আবার লোড হইতেছে, আছে আর কি, ঠিক আছে। তো এখানে সব বই মোটামুটি পাবেন, যা যা বই দরকার। এনিওয়েজ, আসেন তাহলে এইখানে আমরা আবার ব্যাক করি। হ্যাঁ, সো বলা হচ্ছে একজন ভদ্রলোক 5 মিটার উত্তর দিকে এবং 8 মিটার পূর্ব দিকে গতিশীল হলো। তো 5 মিটার উত্তর দিকে, এই হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি পূর্ব দিক, এবং এই হচ্ছে আমরা ধরে নিচ্ছি উত্তর দিক, নর্থ। সাধারণত কম্পাসের ক্ষেত্রে এই ব্যাপারটাই মানা হয়, ঠিক আছে। যখন আমরা এই কম্পাসের ডিরেকশনগুলোকে গ্রাফ পেপারে বা আমাদের পেজে আনবো, মাথায় রাখবেন ওয়াই পজিটিভ যে ডিরেকশন আমরা ধরি সেটা হচ্ছে নর্থ, এক্স পজিটিভ যে ডিরেকশনে ধরি সেটা হচ্ছে, ঠিক আছে। তো প্রশ্নের বর্ণনা অনুযায়ী কি হয়েছে, 5 মিটার উত্তর দিকে একজন ভদ্রলোক গেছেন। দেখো, বর্ণনা পড়েই তোমরা বুঝতে পারবা যে এটা তোমরা ত্রিভুজ সূত্রে ফেলবা না বহুভুজ সূত্রে ফেলবা না মানে সামান্তরিকে ফেলবা। প্রথমত ক্রম থাকলে চোখ বন্ধ করে ত্রিভুজ অথবা বহুভুজ। এখানে কয়টা ভেক্টর বলছে, দুইটা। ত্রিভুজ আর ক্রম আছে কেমনে বুঝলাম, আগে উত্তর দিকে যাচ্ছে তারপরে পূর্ব দিকে যাচ্ছে, তো ক্রম আছে, ব্যাপারটা এরকম, তাই না। তো উত্তর দিকে গেছে, পূর্ব দিকে গেছে, উত্তর দিকে গেছে কতটুকু, 5 মিটার, পূর্ব দিকে গেছে কতটুকু, 8 মিটার। আমাদের কাছে জিজ্ঞেস করেছে যে তার সরণ কোন দিকে হলো, খেয়াল খেয়াল করো, আমার কাছে কিন্তু সরণের মান চাই নাই, চাইছে আমাকে চাইছে সরণ কোন দিকে হলো। সো দ্যাট মিনস এই সরণের মানটা আমার প্রথম অংশের জন্য ইররেলিভেন্ট। আমরা তাহলে কি করব, দিক বের করব, আর দিক মানেই আমরা আসলে কোণের মান বের করতে চাই, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এখন এই ক্ষেত্রে কোণের মানটা আমরা বললাম থিটা। উত্তর দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে গেলে যেই কোণটা হইলো সেটাকে আমরা থিটা বললাম। তোমরা যদি চাও এই পূর্ব দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে গেলে যেই কোণ সেটাকেও তোমরা থিটা বলতে পারো, এই কোণটার মানও তুমি চাইলে বের করতে পারো, থিটা প্রাইম, আমার কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি এই মানটা বের করতে পছন্দ করি, কারণ কম্পাসে শুধুমাত্র নর্থ পোলটা থাকে নির্দিষ্ট। তো নর্থ সাউথ তুমি বুঝো, ইস্ট ওয়েস্ট অ্যাজিউম করে নিতে হয়, রাইট। তো এই জন্য নর্থের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা বলাটা মোর রিয়েলিস্টিক না, এই কারণে আমি এটা প্রিফার করি। বাট আমি আবারও বলতেছি, পরীক্ষায় তোমরা যদি ইস্টের সাথে অ্যাঙ্গেল করো, বের করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সো আমাদের এই বর্ণনা অনুযায়ী যদি আমি এইখানে এ বি সি এরকম তিনটা পয়েন্টকে তিনটা নাম দিয়ে দেই, তাহলে আমরা কি বুঝতে পারছি যে ট্যান থিটা বের করতে গেলে আমাদের এবি যেই বাহুটা আছে, এই এবি বাহুটা আসলে ভূমি হয়ে গেছে, কারণ তার সাথে কোন থিটা হয়েছে, এবং থিটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের জন্য লম্ব। তাহলে আমি কি বলতে পারি না যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আসলে কত, এবি বাই বিসি। সুতরাং থিটা ইকুয়ালস টু কত হবে বলো, ট্যান ইনভার্স 8 বাই, ও আমি কি, হ্যাঁ বিসি বাই এবি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ইয়েস। তো বিসি বাই এসি, ট্যান ইনভার্স 8/5 অফ এবি। ওই তো প্রিন্টিং মিস্টেক, স্লিপ অফ আ পেন। আচ্ছা, তো এখন দেখো থিটার ভ্যালু কত আসে একটু বলো তো, ক্যালকুলেটর আনছো? 57.99 ডিগ্রিজ, তাই না? এখন এইটুকু লিখলেই পরীক্ষার হলে এনাফ হবে। যদি ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হইতো, ফার্স্ট অফ অল তুমি 57.99 করতে পারতা না, কারণ তোমার কাছে ক্যালকুলেটর নাই, উপরের অ্যান্সারে রেখে দিতে হইতো। তো ওইখানে তখন লাইনটা লিখতা, এখন যেটা লিখবো। বাট যেহেতু এটা যদি বোর্ডের অঙ্ক হয়, তাহলে তুমি এই পর্যন্ত আসতে পারতেছো, এবং এখানে যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে
উত্তর পূর্ব দিকে। দ্যাট মিনস উত্তর দিকের সাথে 57.99 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে, ঠিক আছে? অথবা এটাও বলতে পারো, দেখো আমরা বলেছি না ঘড়ির কাঁটার দিকটা নেগেটিভ, ঋণাত্মক কোণ, তো উত্তর দিকের সাথে -57.99। এটাও কিন্তু ধরো এমসিকিউতে এই অঙ্ক আসছে, তোমাকে উত্তর পূর্ব টূর্ব কিছু বলে নাই, তোমাকে প্লাস মাইনাস দিয়ে অ্যান্সার বলা আছে, তখন তো তোমাকে বুঝতে হবে যে প্লাস বলবো না মাইনাস বলবো। বুঝাইতে পারছি? হুম, ভেরি গুড। তো যদি আমরা ধনাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্নের দিকে যাই, তাহলে -57.99 ডিগ্রি উইথ নর্থ, উত্তরের সাথে মাইনাস কোণ করে, অথবা উত্তর পূর্ব দিকে মাইনাস কোণ করে, ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে সরণ এবং দূরত্বের মাঝে পার্থক্য। ফার্স্ট অফ অল এখানে দূরত্ব বলতে কি বুঝবো? 8 আর 5-এর সরাসরি যোগফল, মানে অ্যাকচুয়ালি যতটুকু পথ আমার এই ভদ্রলোক অতিক্রম করছে, আমরা তাহলে বলতে পারি দূরত্ব, ডিস্টেন্স, এটাকে ডি দিয়ে প্রকাশ করলাম, ডি ইকুয়ালস টু কত? 13। আর এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণ এস ইকুয়ালস টু কত? √8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত হয়? 9.43 মিটার। সুতরাং আমরা কি বলতে পারি না যে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য ডি মাইনাস এস ইকুয়ালস টু কত? 13 মাইনাস 9.43 অথবা 3.57 মিটার। ইয়েস, ঠিক আছে, বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এরপর যেটা পড়বো, এই পড়াটা কেন পড়বো সেটা আগে বলি। আমরা বহুভুজ সূত্র এবং ত্রিভুজ সূত্র দেখলাম যে ক্রম নির্ধারিত আছে, তো দ্যাট মিনস আমাকে কি করতে হচ্ছে, একটা শেষ করার পরে আরেকটা অ্যাড মানে এনে তারপর আমার যোগফলটা সাজাইতে হইতেছে। বাট তোমরা তো চ্যাপ্টার 3 ফিজিক্স বলের সাম্য পড়ে আসছো না? বল চ্যাপ্টারে বলের সাম্য বলে একটা ব্যাপার ছিল। ওখানে মনে করে দেখো নিউটনের থার্ড ল থেকে আসছে না ওই জায়গাটা, যে তুমি মনে করো টেবিলের উপর বসছো, টেবিলের উপর তুমি তোমার ওজনের সমান পরিমাণ একটা চাপ প্রয়োগ করছো, টেবিল কি করছে? তোমাকে সমান পরিমাণ একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে। তোমার টেবিলের উপর দেওয়া চাপ এবং অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা কি একটা শেষ হওয়ার পরে আরেকটা আসছে, না দুইটা একই সময় ক্রিয়াশীল? রাইট? আবার তুমি চিন্তা করে দেখো, ধরো ক্যারাম বোর্ড খেলতেছো, ক্যারাম বোর্ডে তুমি যখন ওই যে স্ট্রাইক দিয়ে পুরো গুটির বহরটাকে অ্যাটাক করতেছো, তখন কি প্রত্যেকটা গুটির সাথে প্রত্যেকটা গুটির একটা সংঘর্ষ হচ্ছে না? ওইখানে সবগুলা ফোর্স, ওখানে তো একটা ফোর্স নাই, বুঝতেই পারতেছো, অনেকগুলা ফোর্স অ্যাক্টিভ, রাইট? সবগুলো কি একই সময়ে ক্রিয়াশীল না? এইরকম একই সময়ে ক্রিয়াশীল ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, বহুভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ বহুভুজ ও ত্রিভুজ সূত্রে ক্রম আছে, আর ক্রম থাকা মানে একজন পুরোপুরি শেষ হইতে হবে, তারপর আরেকজন শুরু হইতে হবে। ঝামেলাটা বুঝতে পারছি? দ্যাট ইজ বাই আমাদের তখন নতুন কোনো একটা পদ্ধতির দরকার হয়, যেটা সামান্তরিক সূত্র দেখাবো। কিন্তু কেনটা বুঝাইতে পারছি, এখন এই কেনর সমস্যার সমাধানটা আগে করি। তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের কাছে একই সময়ে ক্রিয়াশীল কিছু থাকলে সেটা আমরা ত্রিভুজ সূত্র দিয়ে সমাধান করতে পারি না। তো মনে করো আমরা সেই ত্রিভুজ সূত্রেই ফেরত যাই, যে ত্রিভুজ সূত্রে কেন পারি না সেটা আগে দেখি। পারি না কারণ যখন এবি শেষ হয় সেখান থেকে বিসি শুরু হয়। তো এবি কে মনে করো বললাম পি, বিসি কে বললাম মনে করো আমাদের জন্য কিউ। তো ফলাফল হিসেবে যে লব্ধি বা রেজাল্টেন্ট আসতেছে সেটা হচ্ছে আমাদের জন্য কি? এসি। ভেরি গুড। এখন মনে করো আমরা সমান ভেক্টর কাকে বলে নিশ্চয়ই জানি, দুইটা রেখা সমান্তরাল, দৈর্ঘ্য একই এবং একই দিকে থাকলে তাদেরকে সমান ভেক্টর বলে। আমি যদি এখন এ বিন্দু থেকে বিসি এর সমান এবং সমান্তরাল একটা রেখা টান দেই, যেটাকে আমরা বললাম মনে করো হচ্ছে এডি, এবং ডি বিন্দু থেকে আমরা এসি এর সমান এবং সমান্তরাল একটা বাহু টান দিলাম, যেটাকে বললাম মনে করো ডিসি, এবং ডিরেকশন দুইটাকেও আমরা একই দিয়ে ফেললাম। যদি একই দিই তাহলে আমার এডি ইকুয়ালস টু অবশ্যই কি সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী কিউ ভেক্টর হবে, এবং ডিসি ভেক্টরের সমান ভেক্টর সংজ্ঞা অনুযায়ী আমার কি হবে? পি ভেক্টর হবে। আমরা কি তাহলে এখানে বলতে পারি না ভাইয়া পি ভেক্টর ইজ ইকুয়ালস টু ভেক্টর এবি ইজ ইকুয়ালস টু ভেক্টর ডিসি? বলা যায়। অনুরূপভাবে কিউ ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর বিসি ইকুয়ালস টু আমাদের জন্য ভেক্টর এডি বলা যায়। এইটুকু। ভেরি গুড। এখন যদি আমরা শুধুমাত্র ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি ভেক্টর এবি
প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসি বলতে পারি। কিন্তু তুমি যদি এখন ত্রিভুজ এডিসি এর জন্য, এডিসি দেখতে পাচ্ছ ফ্লিপ সাইডের অন্য স্যান্ডউইচটা, এইটার জন্য ত্রিভুজ সূত্র শুরু হয়েছে কোত্থেকে? এ থেকে ডি, তারপর তাহলে আমি এখন বলতে হবে ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিসি ইকুয়ালস টু কত? এবার উপরের সমীকরণটাকে তোমরা 1 নম্বর সমীকরণ চিন্তা করো, নিচের সমীকরণটাকে তোমরা 2 নম্বর সমীকরণ চিন্তা করো। এই দুইটা সমীকরণেরই রাইট হ্যান্ড সাইড যেটা একই ভেক্টর না? রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে লেফট হ্যান্ড সাইডও কি হবে? আবাস। তো আমি তাহলে বলতে পারি 1 আর 2 তুলনা করে ভেক্টর এ বি প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এডি প্লাস ভেক্টর, বলা যায় নাও। এখন পরে যে লাইনটা লিখবো সেটা খুব একটা মানে স্পেশাল লাইন মনে না হইলেও এটা আসলে চমৎকার একটা জিনিস করে দেয়। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র আমাদেরকে একটা গোজামিল খাওয়াইছে। ক্রম থাকতেই হবে, ক্রম না থাকলে আমি সেট আপ করতে পারবো না, তাই খাওয়াইছে না? কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ অ্যাড করলে যে ভেক্টর হবে, কিউ প্লাস পি করলেও একই লব্ধি আসবে। দেখো বীজগাণিতিক যোগের জন্য 7 প্লাস 8 মানে 13, সরি 15, 8 প্লাস 7 মানেও কি 15, কারণ ওখানে আমার ডিরেকশন নাই, ওখানে আমার জ্যামিতির কোনো প্রসেস নাই, বাট এখানে জিওমেট্রিক একটা প্রসেস আছে, আছে না? যেমন আমরা যে ত্রিভুজ সূত্র দেখছি, এখানে তুমি যদি চিন্তা করে দেখো যে কথার কথা আমরা তো বিসি পরিবার গেছিলাম, পর্যন্ত গেছিলাম, তাই না? যদি বিসি বরাবর না গিয়ে তুমি যদি বিসি প্রাইম বরাবর যাইতা, কথার কথা ধরো, বাট দুইটা দৈর্ঘ্য একই, তো তুমি যদি বলো যে এটা হচ্ছে সি প্রাইম, তাহলে তোমার লব্ধিটা কি আর এসি হইতো? লব্ধিটা এখন কি এসি প্রাইম হইতো না? মানে এবং দিকে দুই ক্ষেত্রেই চেঞ্জ হয়ে গেছে না জিনিসটা? তো ডিরেকশন একটু এদিক সেদিক হইলেই তোমার পুরো ঘটনা চেঞ্জ হয়ে যায়। তুমি তো মানে ইচ্ছা মতো বলতে পারো না যে পি প্লাস কিউ আর কিউ প্লাস পি একই কথা। দিস লাইন শোজ যে পি প্লাস কিউ যা কথা, কিউ প্লাস পি একই কথা। এটাকে বলে বিনিময় সূত্র। এটাকে কি বলে? এই লাইনের পর তুমি বলতে পারো যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে? এটা মনে হয় তোমাদের ক্লাস 9-10 ছিল, ইউ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস ইউ, ছিল না? এটাই এখনো তোমাদের এটা ফিজিক্সে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বা 2 নাম্বারের জন্য আসতে পারে, যে প্রমাণ করো যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, তখন এই যে এই কাজটা করে ফেল। বুঝতে পারছি? তো এই কাজটা করার পর যে নতুন উইন্ডোটা আমাদের সামনে ওপেন হয় সেটা হচ্ছে যে কোনো পি ভেক্টর এবং যে কোনো কিউ ভেক্টর যোগ করলে লব্ধি সবসময় কে হবে? এসি হবে, সেম হবে। এটাকে আমরা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে মানে আলটিমেট কথাটা কি? আলটিমেট কথাটা হচ্ছে ভেক্টর পি আর ভেক্টর কিউ এর যোগফল হচ্ছে লব্ধি আর, রাইট? এখন একটু চিত্রে দেখো তো, এবি ভেক্টরটা কি পি ভেক্টর না? তারপর এডি ভেক্টরটা কি কিউ ভেক্টর না? এই এবি ভেক্টর এবং এডি ভেক্টর যোগ করলে আমরা কি লব্ধি তাহলে এসি পাবো? তাই পাওয়া উচিত, কারণ পি আর কিউ যোগ করলে তো আর মাত্র তো এটাই পাইলাম, যে কোনো পি আর যে কোনো কিউ যোগ করলে আর ভেক্টর পাওয়া যাবে। আবার দেখো যদি আমরা বলি ভেক্টর ডিসি, ভেক্টর ডিসি মানে কি? পি ভেক্টর। ভেক্টর বিসি মানে কি? কিউ ভেক্টর ইকুয়ালস টু কত? এসি ভেক্টর। এখন একটা মজার প্যাটার্ন খেয়াল করো, এই প্যাটার্নে মানে পিঙ্ক বা পার্পল যে ইকুয়েশন সেটটা আছে, প্রত্যেকটা ভেক্টরের ফাইনাল পয়েন্ট কি? সি, ফাইনাল পয়েন্ট সি। আর আমার যেটা গ্রিন ইকুয়েশন, প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট কি? রাইট? উপাংশরও লব্ধিরও একই ইনিশিয়াল পয়েন্ট, একই ফাইনাল পয়েন্ট। আমি যখন একটু এখন এই পুরো শেপের দিকে তাকাবো, এ পয়েন্ট আর সি পয়েন্ট আমার জন্য কি পয়েন্টস অফ ইন্টারেস্ট? এ পয়েন্ট থেকে কি হয়েছে? পি ভেক্টর শুরু হয়েছে, কিউ ভেক্টর শুরু হয়েছে, রাইট? লব্ধির কথায় পরে আসি। সি পয়েন্টে কি হয়েছে? পি ভেক্টর শেষ হয়েছে, কিউ ভেক্টর শেষ হয়েছে। যেহেতু দুইটা ভেক্টর পি আর কিউ সেপারেট ভেক্টর, একই বিন্দু থেকে শুরু হয়েছে, একই বিন্দুতে শেষ হয়েছে, তার মানে বাকি পুরাটা টাইম তারা একই সাথে ছিল, রাইট? এটাকেই তুমি বলতে পারো একই সময়ে ক্রিয়াশীল ভেক্টর। বুঝাইতে পারছি?
একই সময়ে ক্রিয়াশীল ভেক্টর। কোনো কনফিউশন আছে? বাট একই সময় ক্রিয়াশীল হওয়ার জন্য শর্ত কি? তুমি তাদের আদি বিন্দুগুলোকে মিলাবা অথবা শেষ বিন্দুগুলোকে মিলাবা, যেখানে একটা করলেই হচ্ছে। আদি বিন্দুগুলো যদি মিলাও, তারপর তো তুমি ধরো ওই যে সমান ভেক্টর কইরা বাকি দুইটা আইকে ফেলতেই পারবা, তোমার সামান্তরিক কমপ্লিট করে ফেলতেই পারবা, রাইট? বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই পুরো যে বিল্ড আপ, এইটা আমাকে জায়গা করে দেয় সামান্তরিক সূত্রটাকে এক্সপ্রেস করার জন্য। উইদাউট দিস বিল্ড আপ সামান্তরিক সূত্রের কোনো মানে ধরো কনটেক্সট থাকে না যে আসলে সামান্তরিক সূত্রটা কেন দরকার। সামান্তরিক সূত্রে যে বলতেছে একই সময়ে ক্রিয়াশীল, হাউ ডিড দ্যাট হ্যাপেন? আমি কেমনে বুঝবো সামান্তরিক সূত্র এটা অ্যাপ্লিকেবল আর এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেবল না? দিস ইজ হাউ। ওই যে আদি বিন্দুগুলোকে আমার এক করতে হবে, তাইলেই আমার হচ্ছে, বা পাদ বিন্দুগুলোকে বা শেষ বিন্দুগুলোকে এক করতে হবে, তাইলেই আসলে আমার ঘটনাটা মিলে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখন তাহলে এখানে সূত্রের বর্ণনায় কি বলবো, এখানেও খেয়াল করে দেখো যে এ বি আর এডি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু না? অথবা ডিসি আর বিসি অন্য দুটি সন্নিহিত বাহু না? তো একটা কমন প্যাটার্ন কি খেয়াল করতেছো? সন্নিহিত বাহু ছাড়া আমরা আসলে উপাংশগুলোকে নিয়ে চিন্তা করতে পারি না জ্যামিতিক শেপের মধ্যে। হয় ত্রিভুজের সন্নিহিত বাহু, না হলে বহুভুজের সন্নিহিত বাহু, না হলে সামান্তরিকের সন্নিহিত বাহু, বাট সন্নিহিত বাহু নেসেসারি। এখন এখানে আরেকটা জিনিস দেখো, যে কারণে সামান্তরিকের সন্নিহিত বাহুটা বলা নেসেসারি এই জায়গায়, এই দুইটাও কিন্তু সামান্তরিকের সন্নিহিত বাহু, রাইট? বাট এই দুইটা আবার ত্রিভুজেরও সন্নিহিত বাহু। এই দুইটা আবার ওই একই রকম, সমান্তরিক এবং ত্রিভুজ দুজনেরই সন্নিহিত বাহু, বাট এই দুইটা জাস্ট সামান্তরিকের সন্নিহিত বাহু, যদি দুই ত্রিভুজের বাহু। সো এখানে ত্রিভুজের সন্নিহিত বাহু বলা সম্ভব না, বা এই দুইটাও আসলে জাস্ট সামান্তরিকেরই সন্নিহিত বাহু। দিস ইজ বাই এই ক্ষেত্রেও বর্ণনা বা বিবৃতিতে বলবো, যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় এবং একই সময়ে ক্রিয়াশীল ভেক্টরকে, দুইটা শর্ত এখানে কি আসেন, দুটি একই জাতীয় এবং একই সময়ে ক্রিয়াশীল। ঠিক আছে? যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে, না 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 না, দেন দেন, ওই দুইটাই দেন, সমস্যা নেই। না না না, ইচ্ছা করেই রাখছি, নাহলে সবাই ঘুম চলে আসবে। একটু কালারিং লাগে, বাট স্টিল বেশি চোখের। একটা কাজ করেন রুবেল ভাই, এই যে বেঞ্চ গুলোর উপর দিয়ে দুই তিনটা লাইট মেরে দিয়েন, তাহলে এগুলো উপরে লাইট লাগলো না। ওই যে প্যানেল থাকে না এমনি বাইরে থাকে, অবশ্য তোমার ওরা উঠতে গেলে মাথায় বাড়ি খাবে। এর থেকে একটা ভালো প্রজেক্টর কিনে দেন, নাহলে একটা টিভি কিনে। এনিওয়েজ এনিওয়েজ, সরি। তো কি জানি বলতেছিলাম ভাইয়ারা, বলো তো, ভুলে গেছি। রুবেল ভাই আসলে, ও, একই, তিনটা কথা বলতে হবে। সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় এবং একই সময়ে ক্রিয়াশীল ভেক্টর রাশিকে মানে আর দিকে প্রকাশ করবো। এবার ক্রম বলার দরকার। তাহলে সামান্তরিকের ওই বাহুদ্বয়ের কর্ণ, মধ্যবর্তী কর্ণ, যেই দুটি সন্নিহিত বাহু নিচ্ছ, তাদের মধ্যবর্তী কর্ণ কি করবে? ভেক্টর দ্বয়ের লব্ধির মান আর দিক প্রকাশ করবে। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন সামান্তরিক সূত্রের বিবৃতি দিয়ে শেষ করলে হবে না। যেমন ত্রিভুজ সূত্রের বিবৃতি দিয়ে শেষ করছি আমরা এই কারণে, কারণ তুমি যদি ওই জায়গাতে কোনোভাবে সেই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজে নিয়ে আসতে পারো, তাহলে পিথাগোরাস দিয়ে তুমি এটা সমাধান করে ফেলতে পারো, যেটা আমরা এই অঙ্কে করছি, রাইট? সামান্তরিকের মধ্যে তো আর এই কাহিনী নাই, এই সুযোগ নাই। তোমার একটা ওয়ান স্টেপ সলিউশন লাগবে সামান্তরিক সূত্র থেকে
তোমার ভেক্টর রাশি নির্ণয় করার জন্য। আর ভেক্টর রাশি নির্ণয় করা মানে দুইটা অজানা রাশির মান বের করা, একটা হচ্ছে মান কত, হচ্ছে দিক কত। ভেক্টর রাশি নির্ণয় মানে মানে কি, দুইটা অজানা রাশি, ঠিক আছে, মান আর। তো এখন আমরা সেই কাজটাই করব, এই সামান্তরিক সূত্র থেকে আমার অজানা রাশিগুলোর মান বের করার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে, মনে করো এটা একটু বড় হয়ে গেছে না, ওকে ধরে নাও হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য রেজাল্টেন্ট বা লব্ধি এ বি সি ডি, ঠিক আছে। আমরা কি কি জানি এখানে, আগে জানতে হবে আমাদের জানা রাশিগুলো কি কি। আমাদের মধ্যে জানা রাশি হচ্ছে ভেক্টর পি জানি এবং ভেক্টর কিউ জানি। এখন দেখো ভেক্টর পি এবং কিউ যেহেতু জানো, দ্যাট মিনস অবশ্যই ভেক্টর পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ, এই কোণটাও তুমি জানো আলফা। কারণ ভেক্টর জানো মানে মানও জানো, দিকও জানো, দুইজনের দিক জানো মানে দুইজনের মধ্যবর্তী কতটুকু কোণ সেটা জানো, রাইট। এখন খেয়াল করে দেখো আলফা, আমার এই সামান্তরিকের মধ্যে টোটাল 4টা কোণ আছে না, আমি যে কোনো কোণকে কিন্তু আলফা বলে নেই, বলছি স্পেসিফিক একটা কোণকে আলফা বলছি, এবং সেই স্পেসিফিক কোণ চেনার ওয়ে হচ্ছে আমরা একই সময়ে ক্রিয়াশীল বোঝার জন্য কি করছিলাম, আদি বিন্দুগুলোকে মিলাইছিলাম। এখানেও খেয়াল করো, যেই বিন্দুতে দুইটা ভেক্টরের আদি বিন্দু মিলছে তার সামনে যে অ্যাঙ্গেলটা আছে ওইটাই আলফা, অন্য কেউ আলফা না। সামান্তরিক সূত্রে আলফার মান বসানোর আগে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে দুইটা ভেক্টর যোগ করতেছো তাদের আদি বিন্দু এরকম একত্রে মিলে আছে নাকি নাই। যদি মিলে থাকে তুমি সেই কোনটাকে আলফা বলতে পারবা, না মিলে থাকলে তোমাকে মিলাইতে হবে, তারপর আলফা ক্যালকুলেট করতে হবে। বুঝাইতে পারছি? বাট আলফা হওয়া শর্ত কি, আদি বিন্দুগুলো একই হইতে হবে, দুইটা ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে হইতে হবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, লিখে রাখতে পারো চাইলে যে দুটি ভেক্টরের আদি বিন্দু একই হলে তার সামনের কোণটা হচ্ছে আলফা বা মধ্যবর্তী কোণ আলফা। ওকে, এখন আমরা যেটা বলছিলাম একটা ভেক্টর রাশি বের করা মানে কয়টা অজানা রাশি বের করা। ইন দিস কেস আমরা তাহলে কি কি চাই, আমরা এখানে চাই এসি যদি আর হয়, আর ভেক্টরের মান কত, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য কত। আর ভেক্টরের মান মানে হচ্ছে এসি এর দৈর্ঘ্য, রাইট। এটা প্রথম অজানা রাশি। এবং দিক বলতে আমরা কোণের মান বুঝি, তো আলফা জানি, আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা জানি না আর কত কোণে আছে, আর নিজে কত কোণে আছে, আলফা কোণে কে আছে, পি এর সাথে কিউ জানা, দ্যাটস ওয়াই এটা হোয়াইট কালার দিয়ে দেওয়া। আর যেগুলো ব্লু কালারের সেটা হচ্ছে অজানা। আর এর সাথে পি অথবা আর এর সাথে কিউ এরা কত কোণে আছে আমি জানি, আরই তো জানি না ফার্স্ট অফ অল, এটাই বের করতে হবে আমাকে, বুঝতে পারছো। তো সাধারণত আমরা থিটা বলতে আর এর সাথে পি এর কোণটা বুঝি, বাট কেউ যদি চায় যে সে বলতে চায় এই কোণটা মানে এই কোণটা হচ্ছে গামা, সে গামা বের করতে চায় যে কিউ এর সাথে আর কত কোণ, ওইটাকেও সে বের করতে পারে, কোনো সমস্যা নেই। তো থিটা বের করা যা, গামা বের করা তা, বিকজ তুমি দেখতে পাচ্ছ থিটা প্লাস গামা ইকুয়ালস টু কত, আলফা তো জানি, তো থিটা বের করলে গামা এমনি চলে আসতেছে, ঠিক আছে। আমরা বইয়ের সাথে মিল রেখে থিটাটা বের করার আগে দেখবো গামাটাও কেমনে করতে হয়, সেটা আমরা ভেক্টরকে উপাংশে বিভাজন বলে একটা পার্ট আছে, টপিক আছে, এটা আজকের ক্লাসে হয়তো ধরার সময় পাবো না, নেক্সট ক্লাসে করাবো, তখন দেখাবো, ঠিক আছে। মানে একই সূত্রকে অনেকভাবে ইন্টারপ্রিটেশন করে নিয়ে আসা যায়, সবভাবে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। এনিওয়েজ, সো আমাদের আজকের কাজ হচ্ছে এসি এর দৈর্ঘ্য বের করা আর থিটা এই কোণটা বের করা, দুইটা অজানা রাশির মান বের করা, ঠিক আছে। দুইটা অজানা রাশির জন্য কয়টা সমীকরণ লাগবে। প্রথমে ধরো আমরা ফোকাস করতে চাই আর বের করব, মান বের করবো, দ্যাট মিনস এসি বাহুর দৈর্ঘ্য বের করবো। জ্যামিতিক ভাবে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য একটা মাত্র থিওরি আছে, উপপাদ্য। কারণ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র থেকে আসে, পিথাগোরাস থেকে। তো পিথাগোরাস ছাড়া আমি আসলে দৈর্ঘ্য বের করতে পারবো, কিন্তু এখানে পিথাগোরাস আছে, বানাইতে হবে, জোর করে বানাইতে হবে। কিন্তু আবার ব্যাপার আছে, পিথাগোরাস তুমি বানাবা, যে কাউকে অতিভুজ বানাইলে হবে, তুমি যাকে বের করতে চাও তাকেই অতিভুজ বানাবা। এখানে তুমি কার মান বের করতে চাও, রেজাল্টেন্ট বা এসি এর মান বের করতে চাও, তাহলে অতিভুজ কি হইতে হবে, এসি কে বা আর কে অতিভুজ হইতে হবে। তো আর কে যদি অতিভুজ হইতে হয় তাহলে তুমি সি বিন্দুর উপর থেকে লম্ব টান দিবা, যেই বাহুর দৈর্ঘ্য বের করতে চাও সেই বাহুকে তুমি অতিভুজ বানাচ্ছ,
অ্যাজ এ রেজাল্ট তুমি সি বিন্দুর উপর থেকে লম্ব টান দিচ্ছ, বাট সেই লম্ব কোথাও মিলতেছে না। যেহেতু মিলতেছে না, তাই তুমি এ বিটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছ। এক্সটেন্ড করে বলতেছো এ বি এর বর্ধিতাংশের সাথে সি থেকে অঙ্কিত লম্ব এন বিন্দুতে ছেদ করে। বুঝতে পারছো? এখন তোমার সামনে সুন্দর একটা ত্রিভুজ চলে আসা উচিত, ত্রিভুজ এ সি এন চলে আসছে। এই ত্রিভুজ এ সি এন এর মধ্যে আমরা কি বলতে পারি, ভেক্টর সরি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি এ এন স্কোয়ার প্লাস লম্ব এন সি স্কোয়ার। তোমরা কি কেউ খেয়াল করতেছো কেন আমি এ এন কে ভূমি বলছি? কারণ থিটা কার সাথে আছে? এ এন বাহুর সাথে আছে, দ্যাটস ওয়াই থিটা মানে এ এন ভূমি। বুঝতে পারছি? ওকে, মানে আমি ওই ত্রিকোণমিতির বেসিক রুলটা ঠিক রাখতেছি। আচ্ছা, এনিওয়েজ, এখন আমাদের কাছে খেয়াল করে দেখো, এই যে লাল যে অঙ্কিত অংশটুকু আছে, এইটুকু মান অজানা। এই অজানা মানকে আমি জানা মানের সাথে যদি তুলনা করি, এখানে আমি কিসের মান জানি? কিউ এর মান জানি, এবং এই কোণটাকে আলফা বলতে পারি বিকজ অনুরূপ কোণ। এই যে খেয়াল করে দেখো, এইটা আর এটা অনুরূপ কোণ। এই যে দুইটা বাহু পরস্পর সমান্তরাল, আর এই হচ্ছে তাদের ছেদক, রাইট? তো এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ বলা যায়? তো এটা আলফা হলে এটাও আলফা। যদি এখন এইটুকু আলফা হয়, তুমি যদি আবার একটু আরো ছোট একটা সমকোণী ত্রিভুজ আছে বিসিএন, এই বিসিএন এর দিকে ফোকাস করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ বিসি হচ্ছে অতিভুজ, আলফা কোণের জন্য বিএন হয়ে যাচ্ছে ভূমি, এনসি হয়ে যাচ্ছে লম্ব। তাহলে তুমি যদি কজের অনুপাত নাও, কজ আলফা ইকুয়ালস টু তোমার সামনে কি আসা উচিত? বিএন বাই বিসি। অথবা বিসি এর মান কত আবার? কিউ না? তাহলে আমি বিএন এর মান একবারে বলতে পারি কিউ কজ আলফা, এবং এনসি এর মান তাহলে বলতে পারি কিউ সাইন আলফা। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তো এই মানগুলো এখন কি করব আমরা? এই মানটাতে বসাবো, বা তার আগে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ এন এর জায়গায় এ এন কে ভেঙে এ বি প্লাস বিএন লিখবো, আর এনসি কে এনসির মতো রাখবো, ঠিক আছে? এরপর তুমি যদি বিএন এবং এনসি এর মান বসায় দাও, এসি এর জায়গায় আর বসায় দাও, এ বি এর জায়গায় পি বসায় দাও, তাইলেই তুমি সুন্দর করে এই সূত্রটা পেয়ে যাবা, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। ওই ক্যালকুলেশনটুকু দেখাইলাম না? আমি ধারণা করে নিচ্ছি এটুকু করে নিতে পারবো, এরপর তো আসলে কমন নেওয়া, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসানো, ঠিক আছে? বাট আমি আবার একটু সতর্ক করে দিই, এই জায়গায় অনেকেই ভুল করে, সেটা হচ্ছে এই আলফা। আলফা কে হবে? পি আর কিউ এর আদি বিন্দুগুলো যে মিলে আছে, সেই আদি বিন্দুর সামনের অ্যাঙ্গেলটা আলফা হবে, অন্য কোনো কোণ নাই। যে এখানে একটা কোণ আছে না, এটা কি 180 মাইনাস আলফা হবে না? তো ওইটা বসাইলে হবে। অনেক সময় তোমাকে ওই ত্রিভুজ সূত্রের ত্রিভুজ সূত্র পড়ছো, তো ত্রিভুজ সূত্রের মধ্যে তোমাকে একটা ত্রিভুজ এঁকে দিচ্ছে এরকম, আইকা বলতে এই কোণের মান 120 ডিগ্রি, তারপর পি আর কিউ এর লব্ধি বের করো। তোমার মাথায় আসবে ত্রিভুজ সূত্র পড়ছি আর রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ কজ আলফা সূত্র পড়ছি, বসাই দেই 120 কিউ মানে আলফা, বসানো যাবে না আর কি। আইডিয়াটা বুঝতে পারছি? আগে কি করতে হবে? আদি বিন্দুগুলোকে একত্র করে নিতে হবে, তারপর তুমি আলফাকে ডিসাইড করবা। ওকে, কোনো কনফিউশন আছে? এখন এটা গেল আমার, দেখো একটা সমীকরণ নিয়ে কাজ করছে কিন্তু, তাই না? একটা সমীকরণ দিয়ে একটা অজানা রাশি চলে আসলো, আর একটা সমীকরণ দিয়ে আরেকটা অজানা রাশি আনতে হবে, সেটা হচ্ছে থিটার মান। একটা জিনিস মাথায় রাখবা, তোমরা তো ঢালের সংজ্ঞা পড়ছো না, স্লোপ। ট্যান থিটাকে স্লোপ বলে। যখনই কোণের মান বের করতে যাবা, ঘুরে ফিরে দেখবা ট্যান থিটা দিয়ে বের করে। তার কারণ কি জানো? দিকের সাথে যে কোণ, তার ট্যান থিটাকে বলে। সাইন থিটাকে বলে না, কস থিটাকে বলে না, ট্যান থিটাকেই বলে। কেন জানো? ফাংশন পড়ছো? ফাংশনে ওয়াই একটা আছে, এক্স একটা আছে, রাইট? তুমি যদি ট্যান থিটা করো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আছে না? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই, নিচে কে বসতেছে? স্বাধীন চলক। উপরে কে বসতেছে? নিচের মানটা তুমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারো, উপরেরটাকে তার উপর বেস করে আসতে হয়, রাইট? তো স্বাধীন চলককে নিচে রাখা, উপরে অধীন চলককে রাখা, এটা ট্যান থিটা ছাড়া আর কেউ পারে না। সাইন থিটা বললে তো আর ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আসবে না? আসবে। কস থিটা বললে তো আর ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আসবে না? আসবে। ফাংশনের রিলেশনশিপ থেকে ঢালের সংজ্ঞাটা আসলে আসে। ঢালের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের সাথে অধীন চলকের পরিবর্তনের ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই কি? ওয়াই এর পরিবর্তন। ডেল্টা এক্স কি? এক্স এর পরিবর্তন। আমরা যখন এস বাই টি বলি,
সময়ের সাপেক্ষে সরণের হার বলি না? বেগ। তো সিমিলারলি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হচ্ছে ডেল্টা এক্স এর সাপেক্ষে ডেল্টা ওয়াই এর হার। ডেল্টা এক্স মানে কি? স্বাধীন চলকের পরিবর্তন। ওইটাই বললাম, স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার, which is tan থিটা। নট সাইন থিটা, নট কস থিটা, নট কট থিটা। কট থিটা হয় ওটা ইনভার্স ফাংশনে চলে যায় আবার, বাট ওটা অন্য আলোচনা। বুঝাইতে পারছি? তো যত জায়গায় কোণের মান বের করতে হবে আমরা tan থিটারই সাহায্য নিব। এখানে আমাদের কোন ত্রিভুজটা দিয়ে আমরা আসলে থিটা বের করতে পারি? হ্যাঁ, tan থিটা তো ত্রিভুজ না, tan থিটা তো tan এর অনুপাত। কিন্তু কোন ত্রিভুজের মধ্যে থিটা আছে যেখানে আমি tan আনতে পারি? ACN। একটাই সমকোণী ত্রিভুজ আছে যেখানে থিটা আছে, সেটা হচ্ছে ত্রিভুজ ACN। এই tan থিটার মধ্যে তুমি যদি মান বসাও, tan থিটা ইকুয়ালস টু কি? NC বাই AN। তো NC মানে কি? Q sin আলফা। AN মানে কি আবার AB প্লাস BN। AB মানে কি? P। আর BN মানে কি? Q cos আলফা। একটা ম্যাজিক শিখাই দেই, ম্যাজিক বলতে শর্টকাট মেথড। সেটা হচ্ছে তুমি থিটা কার সাথে করছো? তাহলে পি কি? ভূমিতে থাকবে। tan থিটা কি? লম্ব বাই ভূমি। পি ভূমিতেই থাকবে। কিউ এর সাইন আলফা যাবে উপরে, কজ সাইন আলফা লম্বের সাথে কানেক্টেড। আর কিউ এর কজ আলফা আবার কই আসবে? সো উপরে কিউ কজ আলফা, নিচে পি প্লাস কিউ, সরি উপরে কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ। যদি কখনো পরীক্ষায় হুট করে মনে না আসে, দ্যাট ইজ হাউ ইউ কিপ ইট ইন মাইন্ড। যার সাথে অ্যাঙ্গেল করবে সে নিচে সিঙ্গেলে বসবে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। মানে ইটস আ রাইম, যদি তোমার মনে রাখতে সুবিধা হয়। খুবই ক্রিঞ্জ রাইম, বাট স্টিল হোয়াটএভার হেল্পস ইউ কিপ ইন মেমোরি, তাই না? ক্লিয়ার করতে পারছি? এটাকে আমরা আরো সিম্পলি বুঝবো যখন আমরা ভেক্টর বিভাজন পড়বো। ঠিক আছে, আপাতত আমি ওই টপিকে যাব না। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? চলো আরেকটা অঙ্ক করি। বলা হচ্ছে অমিত 250 কিলোমিটার পূর্ব দিকে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে যাবার পর, আচ্ছা যাবার পর কি হয় তা দেখি, পরে দেখি। আগে আমরা অমিতকে 250 কিলোমিটার পূর্ব দিকে নিব, কিন্তু কার সাথে কোণ করে? দক্ষিণের সাথে। তো আমরা একটু আগে বলছি নর্থ কোন দিকে? উপরে। তাহলে সাউথ কোন দিকে? নিচে। এই হচ্ছে আমাদের জন্য সাউথ। দক্ষিণের সাথে কোণ করে কোন দিকে যাবে? পূর্ব দিকে। তোমার ইস্ট লাগবে। ও মাই গড, কি চমৎকার ইস্ট হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের জন্য ইস্ট, রাইট? তো দক্ষিণের সাথে কত ডিগ্রি কোণ করছে? 30 ডিগ্রি কোণ করছে। দেখো যেহেতু এখানে প্লাস মাইনাস বলা নাই, সো 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে ওইভাবে গেছি। বুঝছি? ওকে, সো এটা হচ্ছে আমাদের জন্য 30 ডিগ্রি। এটাকে মনে করো ও বিন্দু বললাম, এখান থেকে যাত্রা যেহেতু শুরু করছে। ও থেকে কোন পর্যন্ত আসছে? এ পর্যন্ত, রাইট? অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন ও এর মান কত? 250 কিলোমিটার। ঠিক আছে, এ বিন্দুতে আসার পর সে কি করছে? আবার পশ্চিম দিকে যায়, কিন্তু কার সাথে কোণ করে? দক্ষিণের সাথে। তো ওই জায়গায় আমি এই জন্য আবার একটা সাউথ নিয়ে আসলাম। ঠিক আছে, এবং এবার কই যাবে সে? পশ্চিম দিকে যাবে। তো পশ্চিম দিক কোন দিকে? লেফট। তাহলে এবার অ্যাঙ্গেলটা কোন দিকে হবে? এই বরাবর। ডু ইউ সি? এই যে এইটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা বলে করে বললাম এবি। অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন এবি এর মান কত? আরো 250 কিলো। ব্যাপারটা হচ্ছে আমি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না এখন, সরি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। কেন? একটার পরে আরেকটা আছে। সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করার জন্য আদি বিন্দুগুলোকে কি করতে হবে? এক করতে হবে। সো আমার এ বিন্দুকে কোথায় নিয়ে আসতে হবে? ও বিন্দুতে নিয়ে আসতে হবে। তো আমি যদি ও বিন্দু থেকে এ বি বরাবর বা এ বি এর সমান এবং সমান্তরাল একটা রেখা টান দিই, যেটাকে আমি ওসি বললাম, তাহলে আমি এ বি ইকুয়ালস টু ওসি বলতে পারি। তো সমস্যা আছে? জি স্যার। এই যে পশ্চিম দিকে 250 কিলোমিটার যায়, কমা দক্ষিণের সাথে কোণ করে। তো যেহেতু কোণের মান বলে নাই, দ্যাট মিনস আমি আগের মানটাকে এখন ধরে, কারণ যদি নতুন কোনো কোণে যাইতো বা সেই মানটা বলতো না, যেহেতু বলে নাই, সো আমার অ্যাজাম্পশন কি? 30 ডিগ্রি ওখানেও, 30 ডিগ্রি। বুঝতে পারছি? দেখো পরীক্ষায় ইচ্ছা করে এরকম টাইপের প্রশ্ন করবে যেন তোমার কনফিউশন হয়, কোণের মান তো বলে নাই, বা বুঝছো না কথাটা? দেখছো ঘুরাই কামে দিছে। আমি কি চাইলে এভাবে বলতে পারো না? পড়তে পারতো, মানে কোয়েশ্চেন এভাবে করতে পারতো না যে যাওয়ার পর দক্ষিণের সাথে আবার কোণ করে পশ্চিম দিকে যায়, তাহলে ক্লিয়ার থাকতো না? কিন্তু এখানে কমা দিয়ে কি করছো? যে বিরাম চিহ্নের ব্যবহার তো এভাবেই হয় না, কমা দিয়ে আগে পরে করে ফেলে।
বুঝতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। তো এখন আমি এই জন্য কি করছি, ও থেকে সি পর্যন্ত এই ডিরেকশনটা নিচ্ছি। তুমি চিন্তা করে দেখো, ও থেকে সিও তো আমার এইদিকেই হচ্ছে, এই যে বাম ডান দিকে পশ্চিম পূর্ব মানে এইদিকে কি পশ্চিম, এই অ্যাঙ্গেলটা কত এখন বলো, 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো, আমার কাছে কিন্তু এখন একটা সামান্তরিক চলে আসছে, চলে আসছে না? এই যে সেই সামান্তরিকটা, ও সি বি এ সামান্তরিক, যেইখানে আমি বলতে পারি লব্ধি যেটা হবে, লব্ধি কি হবে আমি এখনো জানি না, বাট লব্ধি যে ওবি বরাবর হবে, এটা বুঝতেছো তোমরা? আমি তাহলে বলতে পারি লব্ধি ওবি ইকুয়ালস টু রুট ওভার ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস 2 ও এ ও সি কজ, সাইন কেন লিখছি আমি জানি না, কজ কত হবে বলো, 30 + 30 বা মান বসানো যাবে, সবগুলাই কি 250 না? তো মান বসাইলে তোমার ওবি এর মান আসবে, ঠিক আছে? কিন্তু ভাইয়া একটা ভেক্টর রাশি বের করা মানে মান এবং দিক দুইটাই বের করা। তো আমাদের এখানে কি করতে হবে, দুইটাই বের করতে হবে। আজকে আপাতত আমি মানটাই বের করে দিচ্ছি, দিকটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? দিকটা একটু বের করে নেক্সট ক্লাসে আমাকে দেখাইও, ওকে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই।